অবশ্যই এটাকে ব্লগ বলবো না, এটা আমাদের জীবনের স্মৃতি। আজ আমাদের বাবার কর্মজীবনের অবসান 2025-এর 31শে জানুয়ারি, আর সেই উদ্দেশ্যেই আমাদের স্কুল থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার জন্য প্রধান শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আর বাবা কিন্তু জানতো না যে ভাই আসবে। চলুন দেখি বাবা কতটা সারপ্রাইজ হয়। থ্যাংক ইউ, দেখতে থাকুন পুরো ব্লগটা। মা কই কই স্যার ভালো আছেন? ওরকম দাঁড়াবে কি, তাকাবে না, এবার তাকাও তাকাও। দেখতেই পাচ্ছেন বাবা কতটা খুশি হয়েছে। অ্যাকচুয়ালি এটা হয় সারপ্রাইজ বলে না, আমাদের প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। আর বাবা তো এটা এক্সপেক্টই করেনি। তার সাথে ম্যাডাম স্যার সবাই খুব খুশি হয়েছেন, আর আমি তো অবশ্যই হয়েছি। আর মায়ের এক্সপ্রেশন দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন আপনারা পুরো ব্লগটা দেখুন, আর এটা অবশ্যই জীবনের স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে। আমরা সবাই আজকে সমবেত হয়েছি একটা বিদায়ী অনুষ্ঠান, কিন্তু একজন মানুষ বক্তব্য শুরু করছি। আজ আমরা এখানে আমাদের জগদ্দল মহাজন হাই স্কুলের অবসর গ্রহণের অনুষ্ঠান উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি আমাদের স্কুলের অন্যতম সেরা এবং প্রিয় শিক্ষক। বাংলা সাহিত্য তিনি অত্যন্ত সহজ এবং মজা করে শেখাতেন। তার পড়ানোর ভঙ্গি আমাদের মুগ্ধ করে, বাংলা বিষয়ে আগ্রহ বাড়ায়। স্যার সবসময় ছাত্রছাত্রীদের প্রতি অত্যন্ত যত্নশীল এবং সহানুভূতিশীল। তিনি শুধুমাত্র পড়ানোর বিষয় নয়, জীবনের মূল্যবান নীতিগুলো আমাদের শেখাতেন এবং তার শৃঙ্খলা, আন্তরিকতা এবং কঠোর পরিচয়ের দৃষ্টান্ত হয়ে থাকবে। স্যার প্রতিটি অনুষ্ঠানে আমাদের প্রাণবন্ত অংশগ্রহণ করতে উৎসাহ দেন। আমরা তার থেকে শুধুমাত্র পাঠশালার পাঠ নয়, জীবনের পাঠও শিখেছি। স্যারের অবসর জীবন সুখী এবং স্বাস্থ্য সমৃদ্ধি হোক, এই কামনাই করি। আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা রূপচাঁদ স্যারের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। আমি খুবই দুঃখিত ম্যামের গানটা দিতে পারিনি। তার কারণ হচ্ছে গান দিলে কপিরাইট এসে যাবে ব্লগে। কিন্তু ম্যাম অসাধারণ গান গেয়েছিলেন, ভীষণ ভালো লেগেছিল আমাদের। এখন মোহন ম্যাডাম বেশি দিন আসেননি আমাদের স্কুলে, অল্প দিনের মধ্যে এত কাছের হয়ে গেছে আমি নিজেও ভাবতে পারিনি। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ওনার গান শুনেছি। আজকে জানি না তোমাদের বা আপনারা যারা আছেন তাদের কতটা কি লেগেছে। আমার তো অন্তর কেড়ে নিয়েছে, এত সুন্দর গান। ও যদি গানের চর্চা করতো মানে গানের জায়গা ভালো জায়গা ধরে যেতে পারতো। তা আমার প্রচন্ড ভালো লেগেছে গানটা, তার জন্য সবাইকে বলবো একবার হাত তালি। রূপ আবার আনন্দের রূপ। আজকে আমাদের প্রিয় মাস্টারমশাইয়ের এই বিদায়ী অনুষ্ঠানে আমরা আনন্দ এবং দুঃখের একসাথে সংমিশ্রণের অশ্রু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে নতুন ভাবে আবেগতাড়িত করছে। আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবং আমার সহকর্মী বৃন্দ এবং অতিথি বর্গ সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আমাদের যেটা সুব্রত স্যার বললেন, প্রথমে সুব্রত স্যার যেটা বললেন, আমাদের প্রিয় দাদা এবং তোমাদের প্রিয় শিক্ষক রূপচাঁদ স্যারকে এই কর্মজীবন থেকে তিনি আজকে 31শে জানুয়ারি 2025 সালে অবসর নিচ্ছেন। সেই বিদায়ী সংবর্ধনা, তার রিটায়ারমেন্ট এর অকেশনে বা উপলক্ষে আমরা সবাই প্রস্তুত ছিলাম, স্যারও প্রস্তুত ছিলেন, তোমরাও ছাত্রছাত্রীরাও বেশ কয়েকদিন ধরে প্রস্তুত হচ্ছ। কর্মজীবন বা জীবনের বিভিন্ন যে ফেজ বা বিভিন্ন পর্যায়গুলো আমাদের সবারই শেষ হবে এবং হয়। যেমন ছাত্রছাত্রীদেরও ছাত্র জীবন শেষ হয়, তারপর থেকে তাদের প্রফেশনাল বা কর্মজীবন শুরু হয়, সেটা শেষও হয়। একটা ইনএভিটেবল বা ট্রানজিশন বলতে পারি আমরা। সবাই আজকে স্যারের জীবনে এসেছে, কালকে আমাদের সকলের জীবনেই আসবে। কিন্তু এই দিনটাতে আমরা প্রত্যেকেই একটু আবেগ তাড়িত হয়ে পড়ছি বা আবেগ প্রকট হয়ে পড়ছি। সেই প্রেক্ষিতে স্যার কালকে আমাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট করেছেন যে আমরা যেন তাকে হাসি মুখে, উজ্জ্বল মুখে বিদায় দিতে পারি।
তো আমরা সকলে মিলে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সেই চেষ্টাই করব, আবেগপ্রবণ আমরা হব কিন্তু আমাদের যেন হাসি মুখ উজ্জ্বল ভাবে বিদায় নিতে পারি। আর স্যারের বিষয়ে আমি জাস্ট অল্প কয়েকটি কথা বলবো। স্যার দীর্ঘদিন আমাদের এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন, ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত আছেন এবং প্রথমেই সুব্রত স্যার যেটা বলেছেন, তিনি অত্যন্ত প্রিয় এবং পপুলার একজন শিক্ষক। সেটা একজন পপুলার শিক্ষক হতে গেলে শুধুমাত্র আমি এটা বলতে পারি যে তার পাঠদানের দক্ষতাটার জন্যই তিনি পপুলার হয়ে ওঠেননি, নিশ্চয়ই তিনি আরো কিছু ছাত্রছাত্রীদের কাছে আমার যেটা মনে হয়েছে স্যারকে এই 5-6 বছর দেখে স্যারের সান্নিধ্য থেকে, যে স্যার অত্যন্ত অ্যাপ্রোচেবল একটি মানুষ এবং স্যার অত্যন্ত ব্যালেন্স একটি ব্যক্তিত্ব, যার কাছে যে কোনো মানুষ, আমরা সবাই প্রত্যেকেই, তোমরা ছাত্রছাত্রীরা, আমরা তার সহকর্মীরা বিভিন্ন ধরনের মানুষ, কিন্তু আমরা সবাই তাকে অনায়াসে আমাদের ব্যক্তিত্ব বা আমাদের অন্যান্য নির্বিশেষে অ্যাপ্রোচ করতে পারি। তো স্যারের সঙ্গে মিশে তার ব্যক্তিত্ব সম্পর্কে আমার এটাই ধারণা, তিনি অত্যন্ত ব্যালেন্সড, ডাইনামিক এবং অ্যাপ্রোচেবল একটি মানুষ। এবং ছাত্রছাত্রীদের কাছেও আমার মনে হয় সেটাই ভাইব যায় যে স্যারের কাছে আমরা আসতে পারি, স্যার বকলেও স্যার বকেন, তোমরা তাকে সমীহ করো, কিন্তু সেই বকার মধ্যেও খুব একটা তিনি রুক্ষ বা কঠোর হয়ে ওঠেন না, সেই বকার মধ্যে একটা স্নেহর অনুভব করো বলেই সমীহর সঙ্গে মনে হয় একটু ভালোবাসা থেকে থাকে, অনেকটাই ভালোবাসা থাকে, যেই কারণে তোমরা তাদের অ্যাপ্রোচ করতে পারো এবং আমরা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা তাকে অ্যাপ্রোচ করতে পারি। তো স্যারের যে আগের জীবনের, পূর্ব জীবনের, ছাত্র জীবনের যে জীবন সংগ্রামের কথা সুব্রত স্যার অল্পভাবে মেনশন করলেন, তো সেটা আমি স্যারের নিজের মুখ থেকে কয়েকবার এবং বাকি সহকর্মীদের কাছ থেকে বেশ কিছুবার শুনেছি। শুনে আমার মনে হয়েছে যে স্যারের এই জীবন সংগ্রামের জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো আমি অন্যদের মতন ভেসে যেতাম বা আরো অনেকের মতো ভেসে যেতাম বা স্যারের জায়গাটিতে আসতে পারতাম না। স্যার যে সংগ্রামের সঙ্গে কোপ করেছেন আমি হয়তো পারতাম না। তো স্যারের কাছ থেকে তোমাদের স্যারের জীবনের কথা স্যার নিজের মুখে বলবেন, আমি আশা করবো তোমরাও সেই শিক্ষা নেবে, কিভাবে প্রতিকূলতাকে জয় করে একটা জায়গায় পৌঁছতে হয়, একটা জীবনে সফল হতে হয়, সেই শিক্ষা তোমরা নেবে, এটা আশা করব। আর আমার ব্যক্তিগত একটি দুটি এক্সপিরিয়েন্সের কথা বলবো, একটি কথা বলবো যে কোনো ক্রাইসিসে, সেটা স্কুলের আভ্যন্তরীণ ক্রাইসিস হোক, যে যা কিছু হোক, আমি স্যারকে পাশে পেয়েছি আমার সহকর্মী হিসেবে, এবং সেই পাশে পাওয়াটা একটু অন্যরকম। স্যার আগে এসে আগে দেখেছেন যে আমরা নিজেরা সহকর্মীরা নিজেরা সলভ করে দিতে পারছি কিনা, সেটা অবজার্ভ করেছেন, দেখেছেন না কোথায় যেন একটা বাধা, তখন স্যার অ্যাপ্রোচ করেছেন বা নিজে ইন্টারভিউ করেছেন। তো স্যারের সেই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি চিরকাল সেটা মনে রাখবো। তো সেই ঘটনার পরে একটা মাত্র ব্যক্তিগতভাবে আমি তাকে মেসেজ করেছিলাম, সেই মেসেজের তিনি যে উত্তর দিয়েছিলেন অল্প কথায় 4-5টা সেন্টেন্সে তিনি অনেক কিছু বলে গেছেন। আমি আমার মতো করে স্যারের মেসেজ বুঝেছি এবং তাকে সেদিন আমি আর ধন্যবাদ দিইনি। আজকে তার জন্য তাকে ব্যক্তি মানুষ হিসেবে ধন্যবাদ দিচ্ছি ব্যক্তিগত তরফ থেকে। এবং আরেকটা কথা, যেটা স্যারের এই বিদায় আমরা তাকে যে দিচ্ছি, এটা আমার মনে হয় যে আমরা যেন একটা পরিবার, পুরো জগদ্দল পরিবার, সেই পরিবারের কেউ যখন কোনো অন্য কাজে চলে যান, তিনি শারীরিকভাবে আমাদের ফ্যামিলিতে উপস্থিত থাকেন না, তিনি বিদেশে থাকতে পারেন, তিনি কর্মসূত্রে অন্য রাজ্যে থাকতে পারেন, তাহলেও আমরা সবসময় অনুভব করি মানুষটি আছেন, অকেশনে আসেন, দুর্গাপূজায় আসেন, জন্মদিনে আসেন এবং তার মানসিকভাবে তিনি আমাদের সাপোর্ট দেন। তো স্যারকে আমরা সেভাবেই বিদায় দেবো, এটা একটা আনুষ্ঠানিক বিদায়। স্যার সুখে দুঃখে, ব্যক্তি জীবনে এবং সামগ্রিক জীবনে, স্কুল জীবনে আমাদের সঙ্গে থাকুন, এটা আশা করব। আরেকটা কথা হচ্ছে, আমার একটা প্রোটোকলের বাধা আছে। স্যার বললেন রূপচাঁদ দা, আমি কোনোদিনও বলতে পারিনি, কেননা আমি তো একটা প্রোটোকল থাকে, এইচএমের এটা একটা সমস্যা। এখানে কোন এইচএম এখন এসে উপস্থিত হননি, এইচএমের কেউ দাদা দিদি বোন হয়ে উঠতে পারেন না, এইচএমও হয় ম্যাডাম নইলে বাবু নইলে স্যার, এটাই হয়ে থাকে। তো এই প্রোটোকল আজকে আর নেই, সেই রাস্তা আমি অনেকদিন ধরে প্রস্তুত করছি। আমি বৌদি বৌদি বলে যাচ্ছি, ম্যাডাম বলছি না, আর আজকের পর থেকে আমিও স্যারকে দাদাই সম্বন্ধে দু চার কথা বলতে চাই, কিন্তু বলবো কিভাবে, উনি তো মহাসাগর, আমরা তো সামান্য শিশির বিন্দু। সামনে ওনার সামনে দাঁড়িয়ে বলার দৃষ্টতা আমার নেই, তো সামান্য কথায় স্যারের প্রতি
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। শ্রদ্ধেয় রূপচাঁদ স্যারের অবসর জীবনের সুস্থতা কামনা করে মনের দু চার কথা আজ আমার কলমে। কবিতার নাম দিয়েছি শ্রদ্ধাঞ্জলি। বিদায়ের ক্ষণ জীবনেতে আসে সময়ের তালে তালে, আমরাও বাধা পড়ি তবু সেই স্মৃতির সূক্ষ্ম জালে। হিসেব করে নিয়ম মেনে আসে বিদায়ের ক্ষণ, ছেড়ে দিতে হয় আলগা মুঠোয় যে ছিল প্রিয়জন। চারপাশটা যে ফাঁকা হয়ে যায়, মনে বাজে বড় ব্যথা, বলতে ভীষণ ইচ্ছে করে জমে থাকা কত কথা। বিদায়ের ক্ষণে শুধু পড়ে মনে ফেলে আসা দিনগুলি, ছোট বড় সব স্মৃতি নিয়েই তো ভরা থাকবে এ ঝুলি। বলবো তবুও কালের নিয়মে সময় এগিয়ে যাক, স্নেহ ভালোবাসা যা পেয়েছি সব সিন্ধুকে তোলা থাক। মন থেকে চাই সুস্থ থাকুন, হাসিটুকু থাক মুখে, অবসরের এই সময়কালে আপনি থাকুন সুখে। অন্তর থেকে প্রণাম জানাই, কুর্নিশ করি তাকে, জীবন যুদ্ধে একা লড়ে যাওয়া সাহসী এদের। জায়গায় তিনি নিজে শিক্ষিত নন, মানে শিক্ষার প্রতি আগ্রহ না, তার পরের জেনারেশনকেও তিনি সেই লেবারটা দিয়েছেন এবং একদম প্রত্যন্ত গ্রামে থেকে সেখান থেকে লড়াই করে আজকে তার ছেলে এবং মেয়ে, আমি শুধু রূপচাঁদার কথা বলছি না, রূপচাঁদার সাথে সাথে বৌদি মানে তার ওয়াইফ, দুজনের কৃতিত্ব এবং তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল হচ্ছে তাদের সন্তান, তাদের পুত্র এবং তাদের কন্যা। পুত্র শ্রীমান অন্নয় নস্কর, সে এখন টাটা কোম্পানির রিজিওনাল ম্যানেজার। তো আমি অন্যকে আসতে বলছি, তুমি একটু নমস্কার করো। হ্যাঁ, সবাই একটা জোরে হাততালি রূপচন্দ্র ছেলে। এবং অনিন্দিতা তার মেয়ে দিদি, সে এখন জিওগ্রাফিতে পিএইচডি করছে। মানে তোমরা বুঝতে পারছো, শুধু তুমি মানে উনি নিজে নন, শিক্ষার প্রতি আগ্রহ এবং শিক্ষায় শিক্ষিত করা তার পরের জেনারেশনকে, এটা বড় চ্যালেঞ্জ এবং আমরা খুব কাছ থেকে তার সেই পরিশ্রমটা দেখেছি। এই অনিন্দিতা, সবাই জোরে হাততালি দাও। এবং এদেরকে কিছু বলার জন্য আমি বলছি, দুজনে এসো একসাথে। নমস্কার। আজকের এই বিশেষ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের প্রিয় বাবাকে, একজন অসাধারণ শিক্ষককে শ্রদ্ধা জানাতে। তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান আজ, এবং এই উপলক্ষে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এবং তোমরা যাতে এখানে এসেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি কথা না বললেই নয়, অসংখ্য ধন্যবাদ স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয়কে এই বিশেষ দিনে আমাদের আমন্ত্রণ করার জন্য। এটা আমাদের কাছে একদমই অন্যরকম পাওয়া যে আমরা এখানে আসতে পারবো, সেটা কখনো ভাবিনি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাবা, আপনার জীবনযাত্রা আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ছোট গ্রামে জন্ম, সীমিত সুযোগ নিয়ে বেড়ে ওঠা, তবুও আপনি কখনো হাল ছাড়েননি। সংগ্রামের পর সংগ্রাম, তবুও দায়িত্ব থেকে কখনো পিছু পাননি। আপনার জীবন আমাদের শিখিয়েছে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। শিক্ষক হিসেবে ছিলেন এক মহানায়ক, সেটা এখানে এসে শিক্ষক শিক্ষিকা সবার থেকে কিন্তু আমরা জেনেছি। এবং তার থেকেও যেহেতু পারিবারিকভাবে আপনার সাথে অনেকটাই আমাদের সময় কাটে, এখন হয়তো দূরে আছি অনেক, কিন্তু সেই জায়গাটা দেখেছি যে কতটা আপন করে আপনি এবং কতটা দায়িত্বশীলভাবে আপনি সেই জায়গাটা নিভিয়েছেন। আপনার নিষ্ঠা, দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আপনাকে সবার হৃদয়ে স্থান দিয়েছেন। বাবা, আপনি শুধু আমাদের শিক্ষক নন, আমাদের পথপ্রদর্শক। আপনার শেখানো মূল্যবোধ, আপনার কঠোর পরিশ্রম এবং আপনার অনুপ্রেরণা আমাদের আজকের মানুষ করে তুলেছে, এতটা পথ অতিক্রম করতে সাহায্য করেছে।
আমরা গর্বিত আপনার সন্তান হতে পেরে। ধন্যবাদ। আপনার কঠোর পরিশ্রম, আপনার শিক্ষা, আপনার অনুপ্রেরণার জন্য আপনি আমাদের কাছে সত্যি একজন কিংবদন্তি। এই বিশেষ দিনটিতে আমরা আপনাকে শ্রদ্ধা জানাই এবং আপনার জীবনের জন্য শুভকামনা জানাই। নমস্কার। আমাদের তরফ থেকে বাবার জন্য একটা ছোট্ট উপহার। সব থেকে বড় উনি খুশি হয়েছেন যখন উনি কিন্তু জানতেন না যে ভাই আসবেন আজকে, তো ভাই আজকে এসেছে সেটাতে উনি ভীষণ সারপ্রাইজ, আর আমরা সেটা দিতে পেরে মানে ভীষণ খুশি লাগছে। তো দেখা যাক বাবার কেমন লাগছে এই সারপ্রাইজটা পেয়ে আমাদের থেকে। তোমার কেমন লাগছে একটু বলো, আমার এত বড় সারপ্রাইজ দিলাম তোমাকে। কি আর বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। তো বলতে পারি অনেক কথা, একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আমি তো চিনি, আমি আমার ছেলে মেয়েদের তো অবশ্যই আমি চিনি। তবে হ্যাঁ, এটা ঠিক যে ছেলে আসতে পারে আমি একবারও ভাবিনি। স্কুল বারবার বলেছে ছেলে মেয়ে পুরো পরিবার আমাকে নিয়ে আসতে স্কুলে। সম্ভব হলো ওদের ইচ্ছার জন্যে। আমি একা পরিশ্রম করিনি। এই আমার একটি অসুস্থ মানুষ যিনি আছেন, অসুস্থ মানুষ, 25 বছর কিন্তু এপিলেপসি পেশেন্ট, সমান তালে ছেলে মেয়েদের মানুষ করার জন্য কিন্তু পরিশ্রম করে গেছে এখনো পর্যন্ত। এবারে আজকে আমার অনুষ্ঠান খুব আনন্দ পেয়েছি, যা পুরস্কার দিয়েছে। আর প্রয়োজন ছিল না ওদের কাছে, আমার এইটুকু পাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও এনেছে। আমার তো আনন্দ হবে। কি আনন্দ হচ্ছে, বলো আনন্দ। ঠিক আছে, আনন্দ আমাদের হচ্ছে অবশ্যই। ওদের ধন্যবাদ আর কি দেবো না। আমি কে আছে উপরে জানি না, আমি আবার ওই জায়গাতে আমার একটু সমস্যা আছে। যদি তিনি থেকে থাকেন, ওদের আশীর্বাদ করুন। আপনারা যারা বড় আছেন আপনারা আশীর্বাদ করুন, ওরা যেন আরো বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, মানবিক হতে পারে। আর কিছু আমি চাই না। মানবিক যদি হতে পারে, আমি আমার জীবনে ধন্য। আমি একটা সময় প্রকৃতির নিয়মে তো মরতে হয় আমাদের, মারা যাবার সময় হাসি মুখে মরে যেতে পারবো। ওরা মানবিক হতে পারলে, মানুষ যদি হতে পারে, আমি সত্যি গর্বিত হব। আমি গর্বিত বাবা হিসেবে সেদিন আমি নিজেকে ধন্য মনে করব। আমরা দেখলাম, আমাদেরও ভালো লাগলো। এই পরিবারের জন্য একটা জোরে হাততালি সবার জন্য। এখন আমাদের মৌসুমী ম্যাডাম, শিক্ষিকা মহাশয়া, সহকারী প্রধান শিক্ষক মহাশয়, আমার প্রাক্তন সহকর্মীরা, আমার বর্তমান সহকর্মীরা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সবাইকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। কর্মক্ষেত্র থেকে নির্দিষ্ট সময়ে আনুষ্ঠানিক এই বিদায়, এটা অবশ্যম্ভাবী। এটার কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় নেই। আমরা যেদিন এখানে এসেছি সেদিনই জানি একদিন আমাদের এই চাকরি জীবনের অবসান হবে, কিন্তু এই যাওয়া আসা স্রোতের ভাষা থেকে বেরিয়ে আমাদের যে সম্পর্ক তৈরি হয় নিজেদের মধ্যে, ছাত্রছাত্রীদের সঙ্গে এবং আমাদের নিজেদের মধ্যে, সেটা কিন্তু থেকে যায়, চিরকাল থেকে যায়। এখানে সবাই রূপচাঁদ বাবু সম্পর্কে নানা কথা বলবেন, যে যেভাবে তাকে দেখেছেন
বলবেন। আমি দেখেছি আমার হেড অফ দ্য ডিপার্টমেন্টকে। আমি এসেছি 2004 সালে। তখন বাংলায় আমার সিনিয়র ছিলেন দুজন, রবিবাবু, রবীন্দ্রনাথ নাতাইত মহাশয়, শঙ্করবাবুর কাকা, আর ছিলেন রূপচাঁদ বাবু। স্বভাব গম্ভীর রবিবাবুকে আলাপ করার মতো সাহস রবিবাবুর সঙ্গে আমার হয়ে ওঠেনি। আলাপও খুব একটা ঘনীভূত হয়নি। তার আগেই তিনি অন্য স্কুলে প্রধান শিক্ষক হয়ে চলে গেলেন। রইলাম আমরা দুজন, আমি আর দাদা, বাংলার কান্ডারি দুজন জগদ্দলকে এগিয়ে নিয়ে চললাম। এরপরে নীলাঞ্জনা যোগ দিল আমাদের সঙ্গে। এখন নীলাঞ্জনার পরিবর্তে সুস্মিতাও এসে গেছে। আমরা এই দুজনকে চলেছি। ঘটি বাটিতে একসঙ্গে থাকলে ঠোকাঠুকি হয়, কিন্তু আমার সঙ্গে দাদা কিন্তু কোনোদিন মনান্তর হয়নি। কখনো উনি আমাকে পরিচালনা করার চেষ্টা করেননি, কখনো বলেননি এটা এইভাবে করো, এটা ওইভাবে পড়াও। পূর্ণ স্বাধীনতা আমাকে উনি দিয়েছেন, সঙ্গে থেকেছেন, হয়তো কখনো পরামর্শ দিয়েছেন, কিন্তু কোনোদিন কিন্তু আমাকে কোনোভাবেই কোনো কিছু থেকে সরে যান না। যে কোনো দায়িত্ব ওনার কাছে বা কাঁধে পড়লে তিনি সেটাকে সফল করেই ছাড়বেন। আর একটা জিনিস যেটা হলো সকলকে নিয়ে পথ চলার সদিচ্ছা। কখনোই তিনি একলা যাবেন এরকম মানসিকতা নেই। সবাইকে নিয়ে সবার সুবিধে অসুবিধে বুঝে উনি আমাদের সঙ্গে এগিয়েছেন। অনেকেই আছেন যারা গ্রাম থেকে আসেন, কিন্তু তাদের মধ্যে একটা গ্রাম্যতা থাকে। গ্রাম আর গ্রাম্যতা কিন্তু এক নয়। দাদার মধ্যে এটা আমি দেখেছি, মানুষ গ্রাম থেকে এলেও তার মধ্যে এই যে মুক্তমনা উদার মনোভাব, সেটা আমাকে অসম্ভব টানত। অনেকেই অনেক কিছু বলবেন, আমি আর দীর্ঘ করবো না আমার বক্তব্য। এবার আমি একটা স্বরচিত কবিতা বলে আমার বক্তব্য শেষ করব। কবিতার নাম সেই হাত। কোনো কোনো হাত ছেড়ে দিতে বড় কষ্ট হয়। সেই হাত যা মায়ের আঁচলের মতো, যার আবেষ্টনে বড় কম। সেই হাত যা বাবার আদরের মতো মাথায় ছাতা হয়ে শুষে নেয় কত শত দুঃখ পরিতাপ। রূঢ় কর্কশ সেই হাত ঠিক দাদার স্নেহের মতো, কোণে বিদায়ের ক্ষণে চোখের জল লুকোতে যে নিজেকেই লুকিয়ে ফেলে ছাদে। কোনো কোনো হাত ছেড়ে দিতে বড় কষ্ট হয়, যাকে যে সম্পর্কের গণ্ডি ছেড়ে থানা গাড়ি ঘরে। গভীর যন্ত্রণায় বিপদের মোকাবিলায় যে হাতে হাত রেখে সাহস জাগে। লড়াইয়ের প্রেরণার সেই হাত ধরে হেঁটে যেতে ইচ্ছে হয় বহু বহু পথ। কোনো কোনো হাত ছেড়ে দিতে নেই, শত শত যোজনের বিস্তর বাধার ওপার থেকে রেখে দিতে হয় সংগোপনে। উজ্জ্বল জ্যোতিষ্কের মতো তা পথ দেখায়, পথ চেনায়। কোনো কোনো হাত ছেড়ে দিতে নেই, স্মৃতি সত্তা ভবিষ্যতের পথে সেই হাত বড় ভরসা। এপ্রিল 1995 সালে তিনি এই বিদ্যালয়ে তার কর্মজীবন শুরু করেন বাংলার শিক্ষক হিসেবে। ছাত্র ছাত্রীদের কাছে একদিকে যেমন তিনি জনপ্রিয়, তেমনি তার মধুর ব্যবহার, শান্ত স্বভাব, বন্ধুত্বপূর্ণ পরিশ্রমী মানসিকতা, স্নেহশীল দৃষ্টিভঙ্গি এবং বিদ্যালয়ের প্রতিটি কাজে তার সক্রিয় অংশগ্রহণ, সহকর্মীদের প্রতি সহযোগিতামূলক মনোভাবের কারণে তিনি সর্বদাই সকলের অত্যন্ত কাছের মানুষ। তবে যেতে নাহি দিব বললেও তো একটা সময় যেতে দিতেই হয়, নিয়মের নির্ঘণ্ট মেনে। নির্দিষ্ট বিধি অনুযায়ী কর্মজগৎ থেকে অবসর অবশ্যম্ভাবী। শ্রীযুক্ত রূপচাঁদ নস্কর মহাশয়ের এই অবসর গ্রহণ আমাদের মধ্যে শূন্যতা সৃষ্টি করলেও তার সাথে আমাদের হার্দিক ভালোবাসার বন্ধন
চিরকাল অটুট থাকবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। সবশেষে আন্তরিকভাবে তার অবসরকালীন সময়ে সুস্বাস্থ্য সুখময় জীবনে প্রার্থনা করি। আন্তরিক শ্রদ্ধা সহ জগদ্দল উমাচরণ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীগণ। সরস্বতীকে অনুরোধ করছি আপনি মানপত্রটা মাননীয় রূপচাঁদ দাকে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়কে আমার প্রণাম এবং বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত আমার সকল সহপাঠীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আমরা সকলে এই বিদ্যালয়ের প্রাঙ্গণে সমবেত হয়েছি আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ রূপচাঁদ স্যারের বিদায়ী অনুষ্ঠান পালনের উপলক্ষে। রূপচাঁদ স্যার দীর্ঘ সময় ধরে এই বিদ্যালয়ে বাংলা ভাষার শিক্ষকতা করেছেন। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন ওনার সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সপ্তম ও অষ্টম শ্রেণীতে ওনার ক্লাস আমরা পাইনি। ক্লাস 9-এ কিছু ক্লাস আমরা ওনার করেছি, কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে বিদ্যালয়ের চিরাচরিত নিয়ম অনুসারে এই বছরের শুরুতেই তাকে বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করতে হচ্ছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে শিক্ষকতার কোনো প্রকৃত শেষ নেই। শেখার যেমন শেষ নেই, জানার যেমন শেষ নেই, শিক্ষকতারও তেমন প্রকৃত শেষ নেই। এই অবসর গ্রহণ অনুষ্ঠান মাত্র এবং সকল ছাত্রছাত্রীর তরফ থেকে আমি কামনা করছি যে রূপচাঁদ স্যার তার আদর্শ, কর্মদক্ষতা, শৃঙ্খলাপরায়ণতা এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে যেভাবে এই স্কুলের সকল ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছেন, ভবিষ্যতেও তিনি সকলকে সেভাবেই অনুপ্রেরণা যোগাবেন। এই স্কুলের সকল ছাত্রছাত্রীকে নিজের সন্তানের মতো দেখতেন রূপচাঁদ স্যার। তিনি চেয়েছিলেন আমরা আমাদের মাতৃভাষা বাংলায় দক্ষতা অর্জন করি এবং ভবিষ্যতের সুনাগরিক হয়ে উঠি এবং সর্বোপরি মানুষের মতো মানুষ হয়ে উঠি। এই উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে তিনি অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তার এই পরিশ্রম এবং নিষ্ঠাকে আমার কুর্নিশ জানিয়ে এবং এই স্কুলের সকল ছাত্রছাত্রীর তরফ থেকে স্যারের অবসরপ্রাপ্ত জীবন যাতে সুখ স্বাচ্ছন্দ্যময় এবং সদা আনন্দপূর্ণ হয় এই কামনা করে এবং ভবিষ্যতেও আমরা তার সৌভাগ্য লাভের সান্নিধ্য লাভ করব, তার সান্নিধ্য লাভের সৌভাগ্য লাভ করব এই কামনা করে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমায় এই বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার। প্রিয়মন থেকে আমাদের স্কুলের একজন খুব ভালো ছাত্র। সত্যি ও অনেক কথা বললো আমার সম্পর্কে, অতটা গুণ না থাকলেও ও যে আমাকে শ্রদ্ধা ভালোবাসা জানালো, তার জন্য আমি ওকে ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইছি, ভিক মানছি যে ও যেন পরবর্তী জীবন আরও বড় জায়গায় পৌঁছাতে পারে, ভালো কিছু হতে পারে, এইটুকুই আমি উপরওয়ালার কাছে আশীর্বাদ চাই। সেদিন বাবার স্কুলে না গেলে জানতেই পারতাম না যে এত ছাত্রীরাও বাবাকে এত ভালোবাসে। ছাত্রছাত্রীরা সবাই, এই যে সুমন, এও কিন্তু অনেক দিন আগে মানে স্কুল থেকে চলে গেছে, তারপরেও বাবার বিদায়ী অনুষ্ঠানে এসছে, এবং জ্যোতি, এরা 2023-এর পাস আউট। তো সব মানে আমি না ভাষাতে প্রকাশ করতে পারছি না। এবং আমি তো দেখলাম যে জ্যোতির চোখ দিয়ে জলও আসছিল বাবার জন্য। মানে কতটা প্রাউড ফিল হয় যখন দেখি যে অন্যরা মানে অন্য ছাত্রছাত্রীরাও বাবার জন্য আমাদের মতো সমতুল্যভাবে
মানে কাঁদছে বা কষ্ট পাচ্ছে। কতটা ভালোবাসলে একটা শিক্ষককে তবে চোখ থেকে জল আসে, সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে মানে বাবার বিদায়ী অনুষ্ঠানে, কর্মবিরতি অনুষ্ঠানে তোমরা এসেছো, সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের গীতগুলো খুব সুন্দর হয়েছে। তো সবাই মিলে জ্যোতি এরা যা ভালোবাসা দিচ্ছে আমি রাখবো কোথায়, আমার জায়গা নেই তো, ছোট্ট জায়গা তো। এরা সবে 2024-এ বেরিয়ে গেছে পাস করে। এরা এত ভালোবাসা আমি তো জানতাম না। যাই হোক, ওরা ভালোবাসায় অনেক আছে। উপহারটা নিয়ে এসছে বলে আমি বলছি ওদের পেটাবো, দিতে কিছু হবে। এসছিস ভালোবেসে, এইটাই হচ্ছে আমার কাছে অনেক স্মৃতি। আমি এমনিতেই মনে রাখবো তোদের, এমনি মনে রাখবো, ও নিয়ে কোনো চিন্তা নেই। যাই হোক, তোরা ভালো থাকিস, পড়াশোনাটা ঠিকঠাক করিস। সবচেয়ে বড় কথা, এডুকেশনের আগে কোনো কথা হয়, একটু যদি শিক্ষাকে ভালোবাসি, বইকে যদি ভালোবাসতে পারি আমরা, তাহলে দেখবে আর কোনো দুঃখ থাকবে না। এটুকু তোমাদের বললাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এটুকু ওপরে একজন আছেন নাকি আমি বক্তব্যটা সবসময় বলি, এরকম ক্লাসেও বলি, তিনি যদি থেকে থাকেন তিনি আশীর্বাদ করুন। আর আমাদের শিক্ষকদের তরফ থেকে, শিক্ষিকাদের তরফ থেকে, আমাদের তরফ থেকে আশীর্বাদ তোমাদের রইল। আর আরেকটা কথা বলি, যদি সুবিধে অসুবিধে, বিপদে আপদে যদি কোনো পরামর্শ প্রয়োজন লাগে, আমি একটু পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত যদি আমার কাছে তোরা সাহায্য সহযোগিতা চাস, পরামর্শ চাস, অবশ্যই আর চোখ বুঝে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে চলে যাবে, ঘুরে আসি, বেরিয়ে আসি। আমি এত পুরস্কার আগো, আমার ঘর ছোট্ট তো, জায়গা এখানেও কম, আর রাখার জায়গাও তো নেই। এ বিদায় নহে কমু, এ বিদায় তো সে বিদায় নয়। তবে কেন তোমার চোখে অশ্রু চলো চলো, তোমার নয়ন জুড়ে কেন নেমে আসে বিন্দু বিন্দু কাপুরুষের জল? এ বিদায় অনুষ্ঠান মানে প্রস্থান নয়, নয় কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ। যদি আমাদের 2024 সালে পাস করে বেরিয়ে গেছে। আমি গত বছর তারও আগে থেকে চিন্তা ভাবনা করেছিলাম যে যদি মাতৃভাষা যদি ঠিকঠাক না শিখতে পারে, তাহলে অন্য ভাষার দক্ষতা অর্জন করবে কি করে। হয়তো একটু পক্ষপাতিত্ব হয়েছে। আমি বাংলা পড়াই বলে আমি ওদের ক্লাসে বলেছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা দিয়েছিল 2024 সালে, তাদের বলেছিলাম যে 90 রাখতে হবে বাংলায় 90 রাখলে আমি আমার যেমন ক্ষমতা ছোট্ট একটা গিফট দেব। তা রেখেছে, কথা রেখেছে, 90 রেখেছিল, ও 87 পেয়েছিল, 90 রাখতে পারেনি। আর মাধ্যমিকের ছেলেটি, তাকে দেখছি না, আজকে আসতে পারেনি হয়তো, ও 80-র উপর নম্বরটা পেয়েছিল। তা আমি ছেলে মেয়েদের একটু পড়াশোনার প্রতি মানে ভালোবাসা যাতে জন্মায়, সেই জন্যই এই আয়োজনটা করেছিলাম। আমি আমাদের প্রধান শিক্ষিকাকে বললাম, ম্যাডাম এরকম একটা উদ্যোগ নিয়েছি, আমি যতটুকু পারি আমার তরফ থেকে ওদের একটু ডাকুন 15ই আগস্ট। তা উনি যথারীতি আমার কথা সম্মান রেখেছেন, 15ই আগস্ট এসেছিল। আমি বেশি কিছু দিতে পারিনি, একে দিয়েছি, সামান্য কিছু দিয়েছি, সেটা আর্থিক মূল্যে দিয়েছিলাম 1500 টাকা, আর মাধ্যমিকের ছেলেটাকে দিয়েছিলাম 1000 টাকা। আর 2025 যারা আছে তাদেরও কথা দেওয়া আছে, তাদেরও আমি সেইভাবেই দেবো কিছু। আর চিরস্থায়ী বন্দোবস্ত একটা করবো, সেটা আমি আমার বক্তব্য যখন রাখবো তখন ব্যবস্থা, মানে বক্তব্যের মাঝখানে বলবো, যাতে বারবার এই চিন্তা ভাবনা করতে না হয়। সেরকম একটা ব্যবস্থা করেছি, চিন্তা ভাবনা করেছি, রেডিও হয়ে এসছি। আর যদি এত প্রিয় আমার কাছে, সবাই প্রিয়, ওই জন্য আরেকটু বেশি জায়গা করে নিয়েছে আমার কাছে। ওর সঙ্গে আমি ফোনে কথা বলি, সবার সাথে বলে উঠতে পারি না, সেটা আমার কি বলবো, অকৃতজ্ঞতা, সম্ভবও নয়। মানুষের সংসার জীবন, পরিবার জীবন, সমাজ জীবন আছে, সময় হয় না, কিন্তু আমার মনে বারবার দাগ কাটে। যার জন্য আমি ওকে ফোন করেছিলাম এই অনুষ্ঠানের আগে 2 বার। ও আরো জীবনে উন্নতি করুক,
খুব ভালো মেয়ে, আমার খুব ভালো লাগে। তরফ থেকে ওরা রূপচাঁদাকে কিছু দিচ্ছে, তাদের প্রিয় শিক্ষককে কিছু শ্রদ্ধার্ঘ। ক্লাস 9-10 ছেলেরা ক্লাস 9-10 তরফ থেকে ধন্যবাদ দিয়ে ওরা ছোট বলবো না, ওরা ভালো থাকুক, ভালো করে পড়াশোনা করুক, এইটুকু আমি চাইবো। ঠিক কিছু এদিকে কিছু হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার্থী ছেলেরা তাদের প্রিয় মাস্টারমশাইকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে, নিয়ে এসছে প্রীতি উপহার ছবি। রূপচাঁদ বাবুর ছবিটাই এইবারে 11-এর ছাত্রছাত্রী রূপচাঁদ বাবু, রূপচাঁদ নস্কর মহাশয়কে সুন্দর করে ছবি তুলুন সবাই। চলছে ক্লাস 11 শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের প্রিয় মাস্টারমশাই রূপচাঁদ নস্করকে শ্রদ্ধার্ঘ্য উপহার দিচ্ছে। এবার এখানে আমি কিছু বলতে চাই। এই যে ছেলেটি ছিল, এর নাম হচ্ছে হিরণ মণ্ডল। তখন তো জানা ছিল না, পরে জানতে পারলাম হিরণ যে গিফটটা দিয়েছে সে কিন্তু অসাধারণ ছিল। বাবার ছবিটা পোর্ট্রেট করেও এঁকেছে, সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আর হিরণ নাকি মানে প্রথমে হেজিটেট করছিল, বলেছিল আমি অভিনয় করতে পারবো না বা এরকম কিছু, বাট তারপরে করেছে। ওই জন্য লিখেও দিয়েছিল যে আপনার নাটকের হিরণ বলে লিখেছিল। খুব ভালো। আজকে এখানে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে, কিন্তু তার মধ্যে দুঃখও লাগছে। কিন্তু দুঃখ লাগলে তো কিছু করার নেই, এটাই নিয়ম। কিন্তু স্যার দীর্ঘদিন যে শিক্ষকতা করেছেন এবং এই যে দেখছিলাম প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে যেভাবে মানে শিক্ষকতা দূরের কথা মানে ফ্রেন্ডলি সবার সঙ্গে যেভাবে সব বাচ্চারা স্যারের উপরে মানে ঝাঁপিয়ে পড়েছে, মানে সত্যি এটা খুবই আশ্চর্যজনক এবং খুবই মানে আনন্দের। যে বাচ্চারা স্যারের প্রতি এত আকৃষ্ট বা স্যারের প্রতি এত শ্রদ্ধা, তাদের খুবই ভালো লাগছে দেখে। স্যার এইভাবে যেন সকলের মনের মধ্যেই থাকে। আর স্যারের শিক্ষকতার কোনোদিন রিটায়ারমেন্ট হয় না, এটা আমরা সকলেই জানি। হয়তো স্কুল জীবনে এই স্কুল লাইফ থেকে হয়তো গেল, কিন্তু অন্যান্য জায়গাতে গিয়েও স্যার শিক্ষকতাটা ঠিক করে যাবেন এবং প্রত্যেকটা স্টুডেন্টদেরকে তৈরি করবেন। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের হাতেই আমাদের স্টুডেন্টরা তৈরি হয়। তাই বলবো যে সকলে এইভাবে স্যারকে আমরা শ্রদ্ধা জানাই। আমিও আমার তরফ থেকে স্যারকে আমি আমার তরফ থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যার আপনি ভালো থাকবেন, এইভাবে আমাদের সকলের মনের মধ্যে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জ্যাকেট প্যাকেট আছে, প্যাকেট এই তো জ্যাকেটের প্যাকেট সহ পরে দেখাবে, পরে দেখানো হয়ে গেছে। স্কুলের তরফ থেকে মাকে গিফট দেওয়া হয়েছিল শাড়ি, খুব সুন্দর হয়েছিল শাড়িটা। ধন্যবাদ সবাই। সাপোর্ট ছাড়া রূপচাঁদা এই জায়গায় আসতে পারতেন না, বৌদির জন্য এটা জোরে আসতেন। এখন ঘড়ি উপহার দিচ্ছেন শিখা ম্যাডামকে আসতে অনুরোধ করছি।
বই উপহার দিচ্ছেন শিখা ম্যাডাম। শঙ্কর স্যারকে আসার জন্য অনুরোধ করছি। উপহার স্যারের জন্য সুস্মিতা ম্যাডাম আসুন। ব্যাগটা ঠিক আছে, আমি দিই। বাইরে আসুন, তাদের প্রিয় ছাত্র প্রিয় শিক্ষককে কিছু উপহার দেবেন। তাদের প্রিয় শিক্ষককে, শিক্ষক মাননীয় রূপচাঁদ নস্কর মহাশয়কে তাদের তরফ থেকে উপহার, প্রীতি উপহার। প্রাক্তন ছাত্ররা ব্যাপার হয়েছে, আমি 3 জেনারেশন পড়াচ্ছি। বাবাকে পড়িয়েছি, তার বাবাকে পড়িয়েছি, তার বাবাকে পড়িয়েছি, মানে ঠাকুরদা বাবা ছেলে। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে কি, বাবা পড়ে গেছে, বাবার নাম ননি। কিছু প্রীতি উপহার। ম্যাডাম তাকানো দিকে। ডিপার্টমেন্টাল হেডকে, ডিপার্টমেন্টাল হেড রূপচাঁদ যাচ্ছে নিতে নিতে। আমি সত্যিকারের কথা এত আনন্দ পাচ্ছি যে ভাষায় প্রকাশ করার মতন আমার ক্ষমতা নেই। এখন পুরস্কার দিচ্ছেন রূপচাঁদকে। আরো মানে বড় কাছের মানুষ, ইনি কিন্তু অতিথিবর্গ যারা উপস্থিত আছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, যারা স্কুলে এখন আর পড়াশোনা করেন না, যারা কলেজে পড়ছে, তারাও বাবার বিদায় এই যে কর্মবিরতি অনুষ্ঠানে এসেছিল। ওই ছাত্রগুলো কিন্তু ওরা স্কুল থেকে অনেকদিন আগেই চলে গেছে, এখন কলেজে পড়ছে। তারপর অনেকেই আছেন, অনেক স্যার রিটায়ার্ড করেছেন, এখানে তো অনেক স্যার রিটায়ার্ড করেছেন বা এই স্কুলে এখন আর পড়ান না, সেই সব স্যারও এসেছিলেন বাবার এই অনুষ্ঠানে। আমরা ভীষণ খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছিল আমাদের। আনন্দদা, অনিকদা, এদের টিমকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক করে, মানে ভীষণ ভালো। এই যে আনন্দদা যাচ্ছে আর পাশে বাবার পাশে রেড গেঞ্জি পরা অনিকদা এত ভালোবাসে বাবাকে যে এতদিন পরেও এসেছে। আর যে আনন্দদার মেয়ে, আনন্দদার ওয়াইফ, সবাই এসেছিল বাবার অনুষ্ঠানে। মানে সত্যি বলতে কি পুরো ফ্যামিলির মতো। মানে এক স্টুডেন্ট হয়েও যে ভালোবাসা যায় মানে টিচারকে, এটা সত্যি না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করাটা একটু হলেও অনেক কঠিন হয়েছিল। এই স্যারের নামে কিন্তু একটা গাছও আছে, রূপু আর সুপু, সেই গল্পও কিন্তু আমরা পরে বলবো। আর একটা পরিচয় আছে এই আনন্দিতার, ও সিরিয়ালও করবেন সেদিন দুজনে। আর আমার পড়ানো যা আছে, আমি অত্যন্ত দুঃখিত অরুণাংশু স্যারের যে বাজানো সঙ্গীত আমি দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ব্লগ চ্যানেল, এটা এখানে কপিরাইট নিয়ে নেবে সেই কারণে। বাট উনি এত সুন্দর বাজান, সেদিন দুজনে উনি করেছিলেন, আমারও পড়ানো যাহা চাই করেছিলেন। এত সুন্দর বাজান, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রথমেই কিন্তু ইমোশনাল হয়ে পড়েছিলাম, এত বেশি গুণগান গাইছে আমি নিতে পারছিলাম না। এখন ঠিক আছে, হাসি মুখে বিদায় নেবো বলেছি, হাসি মুখে বিদায় নিয়ে যাবো, কারণ এটা মানতে হবে। কর্মজীবনের একটা শেষ আছে, এটা আমি মানবো, অসুবিধা নেই। কারণ আমি 2-4 কথা শুরু করি, বেশি বক্তব্য রাখলে সারাদিন লেগে যাবে। 2-4 কথা না বললে নয়, তাই বলবো আমি।
আচ্ছা, কথা বলে কিন্তু হবে না, আমি আরম্ভ করছি। প্রথমে আমি প্রণাম জানাচ্ছি এই স্কুলের প্রতিষ্ঠাতা উমাচরণ দে মহাশয়কে, যিনি এই অন্ধকারে শিক্ষার আলো জ্বালাবার জন্য এই প্রতিষ্ঠান করেছেন। এবং আমরা তার কান্ডারি হয়েছি, আমরা এসেছি সেখানে ছেলেমেয়েদের যদি একটু শেখাতে পারি সেই উদ্দেশ্য নিয়ে এসেছি, যদিও পেতে চাই। এরপর না বললে আমি বড় অকৃতজ্ঞ হব, তিনি হচ্ছেন চিত্তরঞ্জন বণিক মহাশয়, যার অপার স্নেহ ভালোবাসায় কর্মজীবনে আনন্দ, হাসি খুশিতে পাঠদানে ক্লান্তি দূর হয়ে যেত। আমার কোনো ক্লান্তি লাগতো না। উনি এমন চরিত্রের মানুষ ছিলেন, ওনার হাত থেকেই আমি নিয়োগ হয়েছিলাম। এরপর আন্তরিক কৃতজ্ঞতা জানাই অবসরপ্রাপ্ত আমার যারা সহকর্মী ছিল, শিক্ষক মন্ডলী, যেনারা বিষণ্ণ বিদায়ী অনুষ্ঠানকে বিষণ্ণতা দূর করার জন্যে, আনন্দময় করে তোলার জন্যে সেই লক্ষ্য নিয়ে আসনে অলঙ্কৃত হয়েছেন। প্রধান শিক্ষিকাকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। পরিচালন সমিতির সদস্যদের আমার কৃতজ্ঞতা। বাকি আমার সহযোদ্ধা যারা আছে, মানে আমার মাস্টারমশাই, দিদিমণি যারা আছেন, তাদের প্রতি রইল আমার বুক ভরা ভালোবাসা। আছে কিনা জানি না ভালোবাসা আমার। আর আমি সত্যি অভিভূত হয়েছি যারা কর্মস্থল পাল্টে ফেলেছে, অথচ এই স্কুলকে ভোলেনি, ভালোবাসার টানে হাজির হয়েছেন এই বিদায়ী অনুষ্ঠানে। ভালো লাগছে বর্তমান এবং প্রাক্তন যে সমস্ত ছাত্রছাত্রী এসছে তাদের উপস্থিতি। তোমাদের প্রতি রইল আমার স্নেহ ও বুক ভরা ভালোবাসা। আমার গুণের চাইতে গুণগান বেশি হলো মনে হচ্ছে। আমাদের গুণ আছে না, তার চেয়ে বেশি গুণগান গাওয়া হলো, সবাই মিলে গিয়েছেন। তবে দীর্ঘ 30 বছর আমি টিম জগদ্দলের একজন সদস্য। আজ আমার জীবনের পরম মুখ্য যোগ এসেছে। সেই মুখ্য যোগটা কি? গঙ্গায় ডুব দেব। না, মরে যাবো না, মরার কথা বলছি না। গঙ্গায় ডুব দেওয়ার মুখ্য শুভক্ষণ এসেছে। তাই এই শুভক্ষণে আমি আমার সমস্ত সহকর্মী অর্থাৎ সহযোদ্ধাদের কাছে বিনীত নিবেদন, দীর্ঘ কর্মজীবনে কাজে ও ব্যবহারে যদি কারুর মনে আঘাত দিয়ে থাকি, আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। আর আমার স্নেহের সম্পদ সমস্ত প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের কাছে আমার একটাই কথা বলার, কতটুকু তোমাদের ভালোবেসেছি আমি জানি না। যেটুকু বকাবকি করেছি, এমনকি মেরেওছি, তোমাদের ভালোর জন্যে। দুঃখ পেও না, মনে ব্যথা রেখো না, স্যারকে ক্ষমা করে দিও। এবার একটু আমার কথা বলবো, আমার কথা বলি একটু ছোট্ট করে, বললে শেষ হবে না সারা জীবন। জীবনের লড়াইটা শুরু হয়েছিল আমার কিন্তু খিদের টানে, পেটে খিদে নিয়ে শুরু হয়েছিল জীবনের লড়াইটা। খিচুড়ি খেতে খেতে, মানে খিচুড়ি খেয়ে বেঁচে থাকার লড়াই। খিচুড়ি যে মিড ডে মিল এখন দিচ্ছে না, রান্না বান্না, ওই খিচুড়ি খেয়ে বেঁচে থাকার লড়াই। পড়াশোনা করতে করতে খেতে যাইনি আমি, খেতে খেতে পড়াশোনা করেছি। পড়াশোনা করে খাওয়া দেয় তখন সরকার, তখনও দিত। আমি কিন্তু পড়াশোনা করতে গিয়ে খাইনি, আমি খেতে গেছি, তারপরে পড়াশোনা করি। আর যেদিন বৃষ্টি বন্ধ হতো সেই দিন সবার আগে আমি কিন্তু স্কুলে যেতাম। কেন না,
অধীনে বাচ্চা একটু কম আসবে। আমি ওই রান্নার মাসি যিনি আমাদের মিড ডে মিলে যারা আছে ওরকম তাকে একটু বেশ ওই ওই আছে, আমার ওই গুণটা আছে, খাতির ভালোবাসা করে নেওয়ার ওটা এই গুণটা আছে। আমাকে কাছাকাছি গিয়ে আমি সম্পর্কটা তৈরি করে নিতে পারি, যেটা আমার মেয়ের ছেলে নিনু আছে, এই গুণটা আছে সবার। আপন করে নেওয়ার ক্ষমতাটা আমাদের ঈশ্বর হয়তো দিয়ে দিই, যে একটু বেশি খেতে পাবো না, পেট ভরে খেতে পাবো। সব দিনটা দিলেও মিড ডে মিলে ওই খাবারটা পেট ভরতো না, একটু বাহানা করে তার কাছে খেতে চাইতাম, বকাবকি করতো কিন্তু আবার দিয়ে দিই। আমার বৃদ্ধ বলতে সত্যি বেশি কিচ্ছু নেই। বৃদ্ধ বলতে যেটুকু হয়েছে ওই স্কুল কলেজের শিক্ষক মহাশয় যারা আমরা এখন যেমন মাস্টারমশাই আছি এরকম ওনাদের সহযোগিতায় হয়েছে। টিউশন, এখন যে টিউশন করে পড়াশোনা করতে হয় আমাদের সময়ও ছিল না তা নয়, ছিল। মাধ্যমিক একটা পরীক্ষার্থী তার অঙ্ক ইংরেজিটা অন্তত লাগে, মাস্টারমশাই লাগে। পরিবারের কাছে চেয়েছিলাম, পাইনি, দোষ নেই, তাদের দোষ নেই, গুরুজনদের আমি দোষ দিচ্ছি না, দাবার মতো সেই সামর্থ্য ছিল না তাদের। উল্টে বলেছিল যে পড়াশোনাটা ছেড়ে দে, কাজে কামে লেগে যা। যাই হোক, দাঁতে দাঁত চেপে আমি পড়াশোনাটা করেছি, যে না পড়াশোনা আমি করব। টিউশন মাস্টারমশাই কি আমি বস্তুটা জানতাম না। মজার ব্যাপার, আমি অলরেডি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম। ক্লাস 11-এ যখন পড়ি আমি তখন টিউশন মাস্টারের প্রয়োজন ছিল, উল্টে আমি টিউশন করা আরম্ভ করে দিয়েছিলাম। অনেক প্রতিবন্ধকতা আছে, এরকম ঘটনা যদি আমি বলতে থাকি শেষ হবে না। অনুষ্ঠান শেষ করতে অনেক সময় লেগে যাবে, আমি দীর্ঘায়িত করব না বক্তব্য। অনেক প্রতিবন্ধকতার মাঝখান দিয়ে একটা করে সিঁড়ি ভেঙে তবেই জীবনের সাফল্য আমার এসেছে। এবার একটু বাইরে কথাবার্তা বেশি হচ্ছে। এবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি এক কথা বলতে হয় আমাকে, আমাদের এই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী আসে তারা বেশিরভাগ দারিদ্র পরিবারের সন্তান। না আছে বাবা মার শিক্ষা সেইভাবে শিক্ষিত, না আছে পারিবারিক মানে আর্থিক সহায়তা। সেরকম ছাত্রদের নিয়ে আমরা কিন্তু দীর্ঘ 30 বছর আমি লড়াই করে গেলাম। আমাকে যদি এক মুঠো কাদা দেওয়া হয়, কাদার তার, আমি সহজে কিন্তু একটা পুতুল বানিয়ে ফেলতে পারি, পেঁচাপিচি জায়গাটা বানাতে পারি। যদি আমাকে এক মুঠো বালি দেওয়া হয়, সেই বালি দিয়ে কিন্তু পুতুল বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তা আমরা কিন্তু সেইভাবেই লড়াই করে ছাত্রছাত্রী তৈরি করার চেষ্টা করে গেছি, এখনো করছেন মাস্টারমশাই দিদিমণিরা। হয়তো খুব উন্নত মানের ছাত্রছাত্রী তৈরি হয়নি, হয়েছে অল্প পরিমাণে। যে পরিমাণ ছাত্রছাত্রী দরকার ছিল বড় বড় জায়গায় যেতে পারিনি। কিন্তু একটা অদ্ভুত লাগে আমার যে এরা এত মানবিক, এদের মনুষ্যত্ব বলে এত। রাস্তাঘাটে বেরোলে, পথে ঘাটে দেখা হলে, টোটোওয়ালা আছে, সবজিওয়ালা আছে, বড় চাকরিজীবী আছে, ডাক্তারবাবু আছে, উকিলবাবু আছে, সবাই আছে। হ্যাঁ, সেই জায়গাটা কম, বাকি সব কাজকাম করে খেতে হয়। এদের যে মানবিকতা এত, আমি জগদ্দলে না আগে বুঝতে পারতাম না এই এলাকার ছেলেগুলো। যার জন্য আমার খুব ভালো লাগে ওদের। পুরোনো ছাত্রছাত্রীরা প্রচুর এসছে এই অনুষ্ঠানে। আমার তোমাদের কাছে একটা কথা বলার, যে হয়তো আমরা সেই সুযোগ পাই না পড়াশোনা করার, হয়তো উচ্চ চেয়ারে যেতে পারি না। তোমাদের যে মানবিক মূল্যবোধ রয়েছে তোমাদের,
এইটাই থাকলে জীবনে যথেষ্ট। মানুষকে মানুষ ভাবা, মানুষের পাশে থাকা, এটুকু যদি চালিয়ে যেতে পারো, তাহলে যদি উপরে কেউ থাকে, আল্লাহ ভগবান ঈশ্বর দর কেউ আছে, কেউ মানে না। আমি খুঁজে পাই না বলে মানতে পারি না, আমি ধরবো তাকে, যে ধরতে পারি আমি মানুষ। একটা জগৎ চলছে, এত বড় জগৎ, এর পিছনে একটা শক্তি আছে, শক্তিটাকে আমি জানি না, আমি না জানতে পারলে তাকে বাঁধতে পারবো না, এইটা বক্তব্য আমার। তাই সেই হিসেবে তোমাদের পাশে তিনি থাকবেন। বড্ড অবেলা হয়ে গেছে, ওদিকে খাওয়া দাওয়া চলছে। আমার একটাই অনুরোধ, কেউ অভুক্ত ফিরে যাবে না। যেটুকু আয়োজন হয়েছে সবাই আনন্দ মনে, খুশি মনে দুটো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি থেকে রওনা হবে। আর আজকে দেখা হলো না তো কি হয়েছে, স্কুলে আমার তো আসতে হবে, মাইকের লোক নেই, মাইক দেখাশোনা করার লোক নেই, আমার ছোট ছোট যেতে হচ্ছে। শিখিয়ে দেওয়া হচ্ছে, শিখিয়ে দেওয়া হবে, এরপরে তারপরে অনুষ্ঠান হলে তো ডাকবেন, স্কুল তো ডাকবে আমাকে, অবশ্যই ডাকবে, আমি অবশ্যই আসবো। আর তাছাড়া পৃথিবীটা তো গোল, ছাত্রছাত্রীদের সঙ্গে কোথাও না দেখা হয়ে যাবে। তারা যদি বলে স্যার ভালোবাসে, সত্যি বুকটা জুড়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু প্রয়োজন নেই। এটুকু আমি আশা করবো। আর সবাইকে ধন্যবাদ জানাবো, তার চেয়ে সবচেয়ে আগে ধন্যবাদ জানাবো আমাদের শুভঙ্কর আনন্দ, যারা পুরো দায়িত্ব, এই যে অনুষ্ঠানে পুরো দায়িত্ব ওদের কানে চাপিয়ে দিয়েছি। হয়তো অন্যায় করেছি, কিছু করার নেই, সবাইকে হাতে পাইনি, যাকে ওকে পেয়েছি ওকে চাপিয়ে দিয়েছি। ওদিকটা যাতে অন্তত ঠিকঠাক চলে, তাহলে আনন্দ সহকারে, কিন্তু আনন্দ শুভঙ্কর আনন্দ সহকারে সব দায়িত্ব নিয়ে কাজ চালাচ্ছে। আর কি বলবো, আমার সমস্ত সহকর্মী, প্রধান শিক্ষিকা দীপক বাবু, দীপক বাবু আছেন, বাকি আমার যারা সহশিক্ষক ছিলেন তারা রিটায়ার করেছেন, ওদের ধরে আমার নামটা যোগ হলো, পাল্লা ভারী হলো। ওই কত মাঝে বলেছিলাম যে বাংলা সাবজেক্টের জন্য আমি ছাত্রছাত্রীদের এনকারেজ করার জন্য, তাদের উদ্বুদ্ধ করার জন্য, যাতে পড়াশোনা ঠিকঠাক করে। আর ওই যে পরিবারগুলো থেকে আসে তাদেরও আর্থিক সামর্থ্য কম আছে, তাদের জন্য আমি বলেছিলাম একটা সামান্য পুরস্কার দেবো, তাও দিয়েছি, গতবারে দিয়েছি, এবছরও দেবো। 25-এর যারা পরীক্ষার্থী মাধ্যমিকের, আর এটা বারবার আমাকে দিতে আসতে হবে না বা দেওয়ার প্রয়োজন লাগবে না। আমি তার জন্যে স্কুলকে আমি 1 লক্ষ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, এটা ঠিক থাকবে। এর ইন্টারেস্ট যেটুকু আসবে সেইটুকু দুটি পরিবার, মাধ্যমিকের একজন, উচ্চ মাধ্যমিকের একজন, বাংলা সাবজেক্টের বেস্ট পড়ার হিসেবে আমি বলছি, তাকে দেওয়া হবে। সে ওই টাকাটা নিয়ে ভবিষ্যতে পড়াশোনায় কাজে লাগাবে বা অন্যান্য কোনো কাজে লাগাবে, এটুকু আমি আশা করবো। আমি আমার প্রধান শিক্ষিকাকে এই চেকটা দিলাম। আর একটা কথা বলার আছে, ধরো ধরো না, একটু বলো না ভাই। আর একটা কথা বলার বলছি, আমি পেরে উঠিনি, ইচ্ছা অনেক, ভাই ইনকাম করতে হবে, পয়সা কড়ির জন্য মানুষ না থাকলে বেঁচে থাকতে পারবে না, করারই মানুষ পৃথিবীর বুঝে। পয়সার প্রয়োজন আছে, আমি বললাম, খাওয়া পাইনি বলেছিলাম, এখন ওপরে কেউ আছে নাকি, আমার অসুবিধা নেই, তবে টাটা বিড়লা গোয়েঙ্কা হওয়ার আমার ইচ্ছা নেই। আমি খাবো, বিপি চলে যাবো, এটুকু হলে আমি শান্তি, আর কোনো অসুবিধা নেই। দারিদ্র নেই, এটুকু আমি বলবো, বড় লোক নয়, আমি বড় লোক নয়। কথা হয়েছে যে এই যে সিস্টেম চলছে, মাইক সিস্টেমটা, এর আগে মাইক সিস্টেম ছিল আমাদের প্রাক্তন কুণ্ডবাবু স্যার, উনি দায়িত্ব নিয়ে করেছিলেন, কিন্তু আবার ধনঞ্জয় ছিল তার মেকানিক। এবারে সেই সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, টিপিআর এদিক সেদিক করতে গেলে দেখা যাবে যে ও আর সেই জায়গায় ফিরবে না। তার জন্য আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা উনি বললেন যে স্যার একটা সাউন্ড সিস্টেমের প্রয়োজন আছে, তা কেউ সাহস করে এগোতে পারছে না। আমি বললাম আমি জানি স্যার, ম্যাডাম আমি সব জানি। বলে আমি মাইকের ব্যাপারে জানি, মাইক করা, আমি মাইক করা।
আমার মাইক সেট ছিল, অভাব দারিদ্র চুরি নয়, সৎ পথে। আমি দীর্ঘ 5-7 বছর মাইকের ব্যবসা করেছিলাম। তখন অন্নপ্রাশন হলে, বিয়ে হলে ওই মাইক ভাড়াই যেত, টোটাল মাইকের সিস্টেম সব আছে। আমি বললাম ম্যাডাম আমরা চিন্তা করে বলিনি, এসব কথা বলিনি ওনাকে। আমি বললাম আমি যাবো মার্কেটিংয়ে। আমি সুন্দর স্যারকে সঙ্গে নিয়ে গিয়ে মাইক সিস্টেমটা নিয়ে এসেছি। হেভি সেট কিনা আছে, 160 ওয়াটের সেট, 2টো হর্ন আওয়াজা, কন্ডেন্স এও আওয়াজা, সবই আওয়াজা। কিন্তু একটা অভাব আছে, সে অভাব 2টো বক্সের প্রয়োজন আছে। এরকম 2টো বক্সের প্রয়োজন আছে। আমার ইচ্ছা ছিল, সময় করে উঠতে পারিনি, চারদিকে চাপ। একটা অসুস্থ মানুষ, ওদিকে সংসার, ছেলে মেয়ে থাকে না কাছে, বদমাইশ সব, দেখে না বাবাকে। একজন থাকে সেই টাটা কোম্পানি হয়ে কাজ করছে, আর একজন তো পিএইচডি জোর ফোর রিসার্চ করছে। বাবু ভদ্রমহিলা দেখো, আমাদের দেখে না, বদমাইশ হলে যাওয়া হয় ছেলে। যাই হোক, আমি সময় করতে পারিনি। আমি কথা দিয়ে যাচ্ছি স্কুলকে, আমি 2টো ওই বক্স কলকাতা মার্কেটে যাব, চাঁদনি মার্কেটে যাব, সময় মতন আমি ওই 2টো বক্স দিয়ে পুরো মাইক সিস্টেমটাকে সুন্দর করে দিই। আরো বেশি কথা রাখবো না। বাজায়নি ম্যাডাম, কিছু বাজায়নি তো? হ্যাঁ ম্যাডাম কিছু বলবেন? স্যারকে সবার তরফ থেকে, স্কুলের তরফ থেকে আমি স্কুলের তরফ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেকেই অনেক সময় সমাজ সেবামূলক কাজে যুক্ত হই, ভাবি ওইখানে যদি কম্বল দিয়ে আসি, ওই অনাথ আশ্রমে গিয়ে 4টি কম্বল দিয়ে আসি। ওই ইংলিশে একটি কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম। স্যার বারে বারে ফিল্ড জগদ্দলের কথা বলেছেন, তো এটা প্রাক্তন বর্তমান আমাদের সবার বাড়ি। তো স্যার যে এই বাড়ির কথা ভেবেছেন, তার জন্য সবার তরফ থেকে স্যারকে ধন্যবাদ। আর আজকে আপনার সুস্থ সুদীর্ঘ কর্মমুখর অবস্থার কামনা করি, এবং সব থেকে বেশি যেটা কামনা করি, আপনি আমাদের এভাবে বেঁধে রাখুন, আমাদের সঙ্গে বেঁধে থাকুন, ছাত্র শিক্ষক সহকর্মী সবার সঙ্গে। এখানেই শেষ নয়, আমরা এভাবেই থাকি। ম্যাডামের কথা আমি অমান্য করবো না। আমি কাজ ভালোবাসি, আমাকে ডাকলেই চলে আসবো, সেটা কোনো কথা নয়। তবে নিয়মিত তো আর সম্ভব নয়, সরকারি নিয়ম মানতে হবে। আমার দিদিরা আছে, ভাইয়েরা আছে, ওরা ডাকলে আমি না করবো না। শুধু নয়, আমি একটা কথা বলি, আমার যদি পরম শত্রু কেউ হয়, রাত 12টায় 1টায়, এখনো এই বয়সে 60 বছর বয়সে, যদি সে গিয়ে কেঁদে পড়ে যে বিপদ ঘটে গেছে, আমার এক্ষুনি হসপিটাল যেতে হবে, নার্সিংহোম যেতে হবে, আমি চলে যাই, এখনো চলে যাই। তার প্রমাণ হচ্ছে কি ইনি বলেন, হ্যাঁ যাও যে মানুষটা বিপদ হয়েছে, বিপদে পড়েছে, পাশে কেউ নেই, তুমি একটু যাও, যে কোনো হবে সহযোগিতা করো। এখনো যদি আমাকে কেউ বলে যে এই রাত 12টার 1টা 2টো যে আমি বিপদে পড়েছি, আমার কেউ নেই, আমাকে যেতে হবে আমার সঙ্গে, চলে যাই, পাশে গিয়ে দাঁড়াই। স্কুল আমাকে ডাকলে আমি আসবো না, আমার মায়া জড়িয়ে আছে স্কুলের সঙ্গে, বারে বারে মনে আসবে স্কুলের কথা, এদের কথা মনে পড়বে, ছাত্রছাত্রীদের কথা মনে, আমার সহকর্মীরা, আমার পরিবারের লোক। পরিবার থেকে সরকারি নিয়মে একটা সিস্টেমের মধ্যে তো পরে যেতে আমাকে হবে। আর অনুষ্ঠান হলে তো যে যা বলে বলবে, খারাপ বলুক ভালো বলুক, যা বলে বলবে, আমি আসবো বলে যাবো, এটুকু কথা দিতে পারি। অনেকে পারে না, অনেকে স্যারেরা বলছে না তুমি পারবে না, তুমি বলছো, তোমার কথা দেখা দেখো, প্রমাণ করে দেবো আমি আসবো। দেখি আমার যদি স্কুল গান না তোমার বের করে দেবো, আমি আসবো। দেবে না, সেটুকু দেবে না, দিতে পারবে না, এটুকু আমি আশা করি। দেখার ক্ষমতা নেই, তারা ভালোবাসার টানে আমাকে বলবে স্যার আসবে, স্যার আসবে, আমি আসবো। আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। বাবা আজ হিরো, ছাত্রীদের হিরো, শিক্ষক এই হচ্ছে আমাদের সব থেকে প্রিয় হচ্ছে মেনকারানি, মানে হচ্ছে কি মা, ঠিক আছে, ও মিনু নস্কর। তো আজকে তুমি তোমার হাজবেন্ড, তাই তো, বিদায় বেলায় এসেছো, এখানে এই অনুষ্ঠানে এসেছো, কেমন লাগছে বলো? ভালোই লাগে। তুমি ভেবেছিলে তোমার ছেলে আসবে? কেমন লাগলো যখন আসলে? যখন আসবো ভালো লাগলো। আচ্ছা, আর এখন কি কষ্ট হচ্ছে খুব? কষ্ট কি আছে? কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে। হ্যাঁ, একটু মন খারাপ।
তাহলে এবার হ্যাপিলি থাকবে দুজনে, তাই তো? এই যে বাগানটা, এটারও একটা ইতিহাস আছে। কি বলছেন? আচ্ছা, স্যার বললেন এটা তোমার বাবার তৈরি, মানে এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডে যাতে ঠিকঠাক সবজি হয়, সেই সবজি দিয়ে যাতে মিড ডে মিলে রান্না হয়, সেই জন্যই বাবা এটা ইনিশিয়েটিভ নিয়ে তৈরি করেছিলেন। এবং বলে দিচ্ছি, আমার নামে দুটো আম গাছ আছে। আচ্ছা, ওই দুটো আম গাছের সামনে আছে? হ্যাঁ, একটা হচ্ছে সোনু, একটা রূপু। এই আমাদের দুজনের নাম দিয়ে একটা ডাকতো। আচ্ছা, আমি জুলাই রিটায়ার করেছি। হ্যাঁ, আর তোমার বাবা এই জান, মানে 6 মাসের ডিফারেন্স। আমাদের দুটো আম গাছ, ওখানে কলমের আম গাছ আছে। আমি একটা বসিয়েছি, বাবা একটা বসিয়েছি, কিন্তু এনেছিল কোনো। স্যার এই বাগানটার কথা একটু বলুন, আপনি বলছিলেন। এই বাগানটা হচ্ছে প্রথম উদ্যোগটা তোমার বাবা। আচ্ছা, তারপরে এখানে বেগুন গাছ, প্রচুর বেগুন হয়েছে আমাদের, শুধু ম্যাডাম দাদা, আমাদের মিড ডে মিলেও কিন্তু। হ্যাঁ, তারপরে হতো কি জানো তো, ওই তোমার গ্রাম থেকে, ওখান থেকে বাইকে করে লোক আনতো, সার মাটি আনতো বস্তায় করে, আর স্কুল অবশ্য কিছু পয়সা দিত, সামান্য দিত, কিন্তু পরিশ্রম তোমার বাবা এখানে ওই জামা প্যান্ট পরে কখনো এ করতো। আর রান্না আমাদের যা অনুষ্ঠান হয় না, তোমার বাবা কিন্তু রান্না করে। হ্যাঁ, এবং জামা গেঞ্জি খুলে, এই জামা গেঞ্জি বলবো না, শুধু জামাটা খুলবে, গেঞ্জি প্যান্ট পরে বাবা রান্না সবাই। আর অন্যান্য কি তোমার বাবার হাতের জিনিস আমরা অনেক খেয়েছি, কলা, কাঁঠাল, আম, পেয়ারা, প্রচুর খেয়েছি। হ্যাঁ, এই জিনিস। থ্যাংক ইউ স্যার। স্যার যেগুলো বললেন, এইটা হলো মাটি তৈরি বা চাষের আগের সময়, যখন স্কুল ছুটির পর বাবা কোদাল হাতে নিয়ে, আমাদেরই এই দাদাটা মানে পচাদানার নাম, এনাকে নিয়ে যেত স্কুলে। স্কুল ছুটির পর এইভাবে দুজন মিলে মানে এই যে জায়গাটাকে চাষের যোগ্য করেছিল, তারই ফসল এই জমি। অনুষ্ঠান শেষে এবার পেট পুজোর পালা। আমরা সবাই পেট পুজো করতে বসে গেছিলাম। ফ্রাইড রাইস ছিল, মাংস ছিল, মিষ্টি ছিল, চাটনি পাঁপড় ছিল। তো ভীষণ এনজয় করে খেয়েছি। শুধু টিচাররা নন, সব স্টুডেন্টরাও খেয়েছিল আজকে বাবার এই অনুষ্ঠানে। আর তারপরে যেসব টিচাররা আমাদের বাড়িতে গেছিলেন, অরুণাংশ স্যার গেছিলেন, সুকান্ত স্যার গেছিলেন, ওনাদেরকে মা সম্বোধনা জানাচ্ছেন আমাদের বাড়িতে এসেছিলেন বলে। আর স্যার, অরুণাংশ স্যার এত বেশি মজা করেন, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো স্যার গেছিলেন, যেহেতু বাবা মানে বাড়ি ফেরার জন্য আর কি, স্যারের গাড়িতে করেই আমাদের বাড়িতে এসেছিলেন। মানে সত্যি বলতে কি, এটা একটা অমূল্য পাওনা, জানেন তো, এটা উপরি পাওনা বলে না, এত ভালোবাসা। হ্যাঁ, টিচার তো অনেকে থাকেন, শিক্ষক অনেকে থাকেন, কিন্তু এই শিক্ষকের প্রতি এত ভালোবাসা শুধুমাত্র কিন্তু শিক্ষকতা দিয়ে আসে না। তো সেটা কিন্তু বাবা বারবার প্রমাণ করেছেন বাবার কাজের মধ্যে দিয়ে। আর আজকে তো ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমরা নিজেরাই অনেক কমই যাই স্কুলে, কিন্তু কত পুরনো স্টুডেন্ট, তাদের ফ্যামিলি নিয়েও আজকে এসেছিল বাবার কর্মজীবনের বিদায়ী অনুষ্ঠানে। সত্যি মানে যতটা বলবো না, অনেক কম বলা হবে, আর ভাষাও প্রকাশ করতে পারছি না। তো স্যাররা এসেছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ স্যারদেরকেও, ওনারা এসেছিলেন আমাদের বাড়িতে। এরপর তোমাদেরকে গিফট দেখাবো। এত গিফট পেয়েছি। আর এই যে ফ্লাওয়ারগুলো দেখছো না, এই ফ্লাওয়ারগুলো নিয়ে না আমি বাবাকে বললাম, তুমি আমাকে তোমার একটা ফ্লাওয়ার দাও। এই ফ্লাওয়ার নিয়ে আমি ভিডিও বানিয়েছি, জানো তো। তো যাই হোক, মানে হয় না একটা আনন্দ এবং দুঃখ, তো সেটাই ছিল 31শে জানুয়ারি 2025। আনন্দ, সুখ, দুঃখ মিশিয়ে। আর আমরা সবাই জানি সুখ দুঃখ মিশিয়েই আমাদের জীবন, কিছু করার তো নেই, জন্মালে মরিতে হবে, এটা একটা কবিতাও রয়েছে, তোমরা সবাই জানো। এবার চলো গিফটের পালা। স্কুল থেকে এই মিষ্টিটা দিয়েছে, আর এই মিষ্টিটা কে দিয়েছে জানি না, পেয়েছি, কালকেই পেয়েছি। আরো এক প্যাকেট মিষ্টি, কত খাবো আমি। যাই হোক, আমার এই ক্যাটারিং এর ছেলেরা, ওরা পয়সা করে নেবে না, ওদের বলেছিলাম পয়সা করে নিতে, ওরা রাগ করছে আমার ওপর। ওদের বাড়িতে
বাচ্চা কাচ্চা আছে, ওদের পাঠিয়ে দিই অল্প অল্প করে। 6টা ফ্যামিলি দিয়ে দিলে যাই হোক মিষ্টিটা সৎ কাজে লাগবে। দেখি বাবাকে কি গিফট পেয়েছে। ছবিটা চিনতে পারছো? হ্যাঁ, কে? রূপচাঁদ নস্কর। এই ছবিটা আমার। হ্যাঁ, আমার এই ছাত্ররা আছে। আমার এই দীর্ঘ 30 বছর কর্মজীবন শেষ হলো। এই কর্মজীবনে শেষ দিন স্কুল প্রাক্তন ছাত্র, নতুন ছাত্র যারা আছে, পুরনো স্টাফ সবাই মিলে আমাকে বিদায় সংবর্ধনা জানিয়েছে। তার জন্য প্রচুর গিফট এসে গেছে। সেই গিফটগুলোকে একটু ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক কে কি দিয়েছে। ওরা যে ভালোবেসে এত কিছু নিয়ে এসছে আমি ভাবতে পারিনি। যাই হোক, আমি শিক্ষকতা যে করেছি এবং তাদের মন জয় করতে পেরেছি, তার জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। শুধু তাই নয়, দীর্ঘ 112 বছরের স্কুল, যে স্কুলে হচ্ছে আজ পর্যন্ত কোনো ফ্যামিলি মেম্বার যায়নি ফেয়ারওয়েলে, সেখানে স্কুল আমার বাড়ির সমস্ত সদস্যদের নিমন্ত্রণ করেছিল। আমার মিসেস শ্রীমতী মেনকা রানী, নস্কর ভিলার মালকিন, তিনিও হাজির ছিলেন। তিনি যে প্রচণ্ড আনন্দ পেয়েছেন সেটুকু অন্তত তার মুখ থেকে আমি একটু শুনবো। তোমার কেমন লেগেছিল স্কুলে গিয়ে? ভালোই লেগেছে গিয়ে। মাস্টারমশাই দিদিমণিরা কেউ আপ্যায়ন করেছিল? হ্যাঁ, হ্যাঁ করেছে। খুব যত্ন করেছিল? তুমি খুব ভালো, তোমার খুব ভালো লেগেছে তো? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। এই যে আমার প্রাক্তন ছাত্ররা আমার সম্ভবত ফেসবুক থেকে ছবিটা নিয়ে ক্যামেরা ফ্রেমবন্দি করেছে, করে আমাকে উপহার দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। এই যে ফটোটি সম্ভবত আমার ফেসবুকে লোড ছিল, তারা সেখান থেকে কালেকশন করেছে প্রাক্তন ছাত্ররা, করে এটা আমাকে উপহার দিয়েছে। আমি খুব সন্তুষ্ট হয়েছি। এই যে একটি বাক্স খুলছি, এদের মধ্যে একটি ঘড়ি আছে টাইটানের, এটা স্কুলই দিয়েছে। খুব পছন্দসই একটা ঘড়ি। ঘড়ির ব্যবহার যদিও করি না এখন, তবুও স্কুল ভালোবেসে আমাকে দিয়েছে। আমি স্কুলের এই উপহারটা আজকে থেকেই পড়া শুরু করব। আমার সহধর্মিনী মেনকা রানী আমার ঘড়িটা হাতে পরিয়ে দেবে। পড়েছি, ঘড়িটা পড়েছি। বাকি উপহার দেখি। ওরে বাপরে, একটা বড় ছাতা পেয়েছি। এটা সম্ভবত অনেকদের গ্রুপ দিয়েছে। ছাতা লাগে মানুষের ব্যবহারের জন্য একটা সুন্দর ছাতা দিয়েছে। এ ধরনের ছাতা আজকাল আর দেখা যায় না। রাখি, সাইডে রাখি। আমাদের স্কুলের মহুয়া ম্যাডাম ফার্স্ট প্রাইজ দিয়েছে আমাকে এটা। উনি তো খেলাধুলার দিদিমণি, খেলাধুলা গান বায়না সবই পারেন। মূলত উনি পিটি টিচার হিসেবে জয়েন করেছেন। দু 2023 সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের
ছাত্ররা খামে করে কি পার্ক না কি যেন এই ধরনের খাবার খাই না, যদিও তবু দিয়েছে, খাবো, খেয়ে দেখবো। সঙ্গে বিশাল একটা লেখা আছে ওদের, দেখা যাক কি লিখেছে ওরা। প্রিয় রূপচাঁদ স্যার, তখন আমরা সবেমাত্র ষষ্ঠ শ্রেণীতে উঠেছি। ক্লাস রুটিন এলো বেশ কিছুদিনের মধ্যেই, পরে অনেকটা আছে, পড়া যাবে না, শেষের দিকটা পড়ছি। অনেক অনেক শুভেচ্ছা, সুস্থতা কামনা করি। 2023 সালের উচ্চ মাধ্যমিকের ব্যাচ। ধরো স্কুলের তরফ থেকে এই উপহারটা দিয়েছিল আমাদের, বলি স্কুলের তরফ থেকে এই উপহারটা দিয়েছিল ফুলের একগুচ্ছা ফুল, গোলাপ আর গোলাপ ফুল। আরে বাবা, দারুণ ভালো লাগছে না? বলবে তো ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, তবে আবার কি, খুবই ভালো লাগছে। এবার ওই ফুলটা বলছি আমি, কে কে গিফট দিয়েছে সব তো আমার মনে নেই, তবু এটুকু মনে আছে এই গিফটটা দিয়েছে, একটা ওই মানি ব্যাগ দিয়েছে আর ওই একটা ডায়েরি দিয়েছে। হাসুদি, আমাদের হাসুদি চন্দনা ব্যানার্জি ব্যক্তিগতভাবে দিয়েছে এটা আমাকে উপহার। আর এক ম্যাডাম সুস্মিতা ঘোষ ব্যক্তিগত উদ্যোগে একটি কবিতা লিখেছে আমার উদ্দেশ্যে। এই কবিতাটা সঙ্গে আমার ছবিটা ফ্রেমবন্দি করে আমাকে উপহার দিয়েছে। ওর লেখার হাত খুব ভালো, প্রচুর বইও আছে, ফেসবুকে প্রায় দেখা যায়। যারা রানিং ছাত্র, বর্তমান ছাত্র যারা, তারা আমাকে নিয়ে একটি ফটো করেছিল। সম্ভবত আমরা পিকনিকে গিয়েছিলাম স্কুলে এক্সকারশনে, সেখানে একটা ফটো ওরা নিয়েছিল। সেই ফটোটা ফ্রেমবন্দি করে আমাকে উপহার দিয়েছে। সুন্দর একটি ফ্রেম। আরেকটি সুন্দর গিফট এসছে 2023-এর উচ্চ মাধ্যমিকের পাস আউট কয়েকটি মেয়ে, যারা ভালোবেসে আমার কাছে এসেছে এবং এই উপহারটা দিয়েছে। তাদের নামগুলো লেখা আছে এখানে, একটু বলা যেতে পারে। জ্যোতি আছে, শ্বেতা আছে, অনু আছে, অয়ন্তিকা আছে আর দময়ন্তী আছে। ওদের গ্রুপ এই উপহারটা আমাকে দিয়েছে। আর এই ফুলের তোড়া, এটি আমার পরিবারের 2 বদমাস সদস্য আছে, ছেলে আর মেয়ে। ওরা স্কুলে নিমন্ত্রিত হয়েছিল, স্কুলে আমাকে এই উপহারটা দিয়েছে। আমরা পুরো ফ্যামিলি আন্দামান গিয়েছিলাম। এই আন্দামানে নিয়ে যাওয়ার মূল মালিক হচ্ছে কি ওই আমার বদমাস একটি ছেলে আছে, যে কাছে থাকে না, অনেক দূরে থাকে। সেই আমাদের আন্দামান নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। সেখানকার কিছু ফটো ফ্রেমবন্দি করেছে, করে আমার অবসর জীবনে স্মৃতি হিসেবে ফটোটা অ্যালবামে গিফট করেছে। আচ্ছা, এখানে আমার একটা বক্তব্য আছে। এই তো সারপ্রাইজ আমরা দিয়েছি, তো তোমার মানে যেটা অবসর দিন, যেদিন তোমার গেছিলাম আমরা, তো তোমার সব থেকে সারপ্রাইজ কি লেগেছিল? আমি তো জানতাম যে মেয়ে কথা দিয়েছে যে কোনোভাবে আসতে পারে অনুষ্ঠানে, ছেলে আসতে পারবে না, সম্ভব নয়, কর্পোরেট সেক্টরে কাজ করে। যাই হোক, ও যে আসতে পেরেছে, সময় বের করেছে এবং হয়তো ভাই বোনের মানে প্ল্যানটা করেছিল এরকম দেবে, তার জন্য অবশ্যই একটু মজা লেগেছে, আনন্দও লেগেছে তার সঙ্গে। আর আমার মিসেস তো প্রচণ্ড আনন্দিত হয়েছে, সে তার আচার আচরণ দেখে বুঝতে পেরেছে। যাই হোক, এটি সুন্দর উপহার। কে দিয়েছে কারণ নামটাম লেখা নেই, যেই দিক মানে উপহারটা খুব সুন্দর হয়েছে, কাজে লাগবে। পরবর্তীকালে আমরা চাটা খেতে হবে, তো আছে যদিও কাপ, তবু এই কাপগুলো সুন্দর, আমরা মানে আনন্দ সহকারে ব্যবহার করবে তো দুজনেই চা খাবো। আচ্ছা, গুড। আমরা বাদ।
রানিং ট্রেন যারা এবছর ট্রেনে যারা পড়ছে তারা কয়েকদিন ধরে আমাকে বিরক্ত করছিল, সুস্মিতা ম্যাডামকে বিরক্ত করছিল একটা ফটো করার জন্য। ওরা যে এই ধরনের সারপ্রাইজ দেবে, নিজেরা আমার সাথে থেকে ফটো করে সেটাকে আবার ফ্রেমবন্দি করে আমাকে উপহার দেবে, আমি বুঝতে পারিনি। যাই হোক, খুব আনন্দ পেয়েছি এবং সুন্দর একটি ফটো ফ্রেম দিয়েছে। ভালো লাগছে না? ভালো লাগছে। তাই তো? এই উপহারটা আমাদের মিড ডে মিলের দিদিরা, দুজনের নাম দেখতে পাচ্ছি, কণা আর হচ্ছে মমতা, ওরা আমাকে ভালোবেসে এই উপহারটা দিয়েছে। দেখি কি করে আছে ভিতরে, খুলে রাখা হয়নি, দেখছি। সুন্দর একটি ফটো ফ্রেম দিয়েছে। গৌতম বুদ্ধের একটি ফটো, অবসর জীবনে দেখবো ওনাকে। খুব পছন্দ হয়েছে ফটো ফ্রেমটি। এই শাড়িটা আমাকে দিয়েছে, খুবই পছন্দ হয়েছে। ভালো হয়েছে তোমার? হ্যাঁ, ভালো করে ব্যবহার করবে, হ্যাঁ, হ্যাঁ, সুন্দর করে যত্ন করে রাখবে, যেন সহজে না হয়। ঠিক আছে। আর আর এই বেডশিটটা কে দিয়েছে আমি তো জানি না, স্কুল থেকে দিয়েছে না কি কোথেকে দিয়েছে। দেখো সুন্দর একটা বেডশিট দিয়েছে না, সঙ্গে বালিশের কভার আছে, তাই না? ঠিক আছে। স্কুল থেকে এই জ্যাকেটটা আমাকে দিয়েছে সুকান্ত স্যার, খুব যত্ন সহকারে পছন্দ করে মাপজোক করে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে এই জ্যাকেটটা কিনে দিয়েছে এবং খুব পছন্দ হয়েছে। ও আরেকটি এইরকম জ্যাকেট কিনতে চেয়েছিল, ওর গায়ের সঙ্গে মেলেনি বলে, মানে বডির সঙ্গে, ওই জন্য নিতে পারেনি। তো ওকে আমি আরেকটা জ্যাকেট পছন্দ করে কিনে দিয়েছি, ওটা ওর নিজের টাকায় কিনে। পছন্দ তো অবশ্যই, আমার হেভি পছন্দ হয়েছে। আরো বয়স হলে করতে পারবে তো, গরম। হ্যাঁ, আমি তো গাড়ি চালাই, হয়ে যাবে। বাংলাদেশ থেকে আমাদের এক মাস্টারমশাই শান্তনু স্যার, শান্তনু দত্ত ইংরেজি পড়ান, ইংরেজির বাপ বলে অনেকে। যাই হোক, সত্যি পড়াশোনা ভালো করে করান উনি, ইংরেজির যথেষ্ট জ্ঞান আছে। বাংলাদেশে শ্বশুরবাড়ি বাংলাদেশ থেকে এই গিফটটা আমার জন্য আনিয়েছে, সুন্দর একটি লুঙ্গি আর রেমন্ডসের জামার পিস, প্যান্টের পিস, গেঞ্জি, মোজা, সঙ্গে জাঙ্গিয়া, এগুলি সবই দিয়েছে। তার সঙ্গে এই ব্যাগটি, স্কুলের এগুলো। এবছর ক্লাস 11-এ পড়ে, নাম হচ্ছে কি হিরণ মণ্ডল, ব্যক্তিগতভাবে এই পুরস্কারটা আমাকে দিয়েছে। এখানে একটা মজার গল্প আছে। নাটক যে বছর করেছিল, ওকে নাটকের একটা রোল দিয়েছিলাম, পণ্ডিতের পার্ট। তা যেদিন ফাইনাল রিহার্সাল হবে সেই দিন ঠকঠক করে কাঁদছিল, বলছিল স্যার আমাকে দিয়ে অভিনয় হবে না, আমি পারবো না স্যার, আমাকে ছেড়ে দিন। আমি ওকে বুকে ফাঁকা করে জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আর তো সময় নেই, আমি তোর পাশে আছি, তো যে কোনো প্রকার করতে হবে। তা সেই যে নাটকটাতে এত সুন্দর অভিনয় করেছিল, মনে রাখার মতন, কিন্তু আর সুযোগ হলো না, স্কুলের ফান্ড পারমিট করলো না। ইচ্ছা ছিল একটি নাটক ওদের দিয়ে আবার মঞ্চস্থ করাবো, কিন্তু সে আর হলো না। দেখি এত সুন্দর উপহার তো আমি ভাবতেই পারিনি। ও নিজে হাতে আমারই ছবি সুন্দরভাবে এঁকেছে, সেটি আমাকে উপহার দিয়েছে। যাই হোক হিরণ, তুই আরও বড় হ, পড়াশোনাটা মন দিয়ে কর, এটুকু আমি আশা করব তুই পড়াশোনাটা মন দিয়ে করবি। দেখো 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 ফটোটা কত সুন্দর, দেখো ফটো ফ্রেমটা। আমি তো বুঝতে পারছি না কে দিয়েছে, অনুমান করে বলতে হবে, ভুল হতেও পারে, সম্ভবত মৌসুমি দিয়েছে। মৌসুমি আমাকে জড়িয়ে ধরে একটি ফটো করেছি, মনে হয় এই ফটো ফ্রেমটা ওই করেছে, ওর ব্যক্তিগত উদ্যোগে এই উপহারটা মনে হয় আমাকে দিয়েছে, মনে হয় না? তাই না? মাথা না লাগবে, বলবে তো হ্যাঁ কি না? হ্যাঁ, এই তুমি চেনো তো? হ্যাঁ দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এই মৌসুমি, এ আমার বাংলা ডিপার্টমেন্টে।
এত গিফট পেয়েছি যে আর গুনতে পারছি না। সুন্দর সুন্দর গিফট আছে, সুন্দর সুন্দর। এবার এত গিফট খোলার সময়ও পাচ্ছি না, আমি পরে আবার আস্তে আস্তে খুলে দেখবো। যাই হোক, যাদের গিফটগুলো আমি দেখতে পেলাম না, পরে আমি দেখবো, ক্যামেরাবন্দি করে নিচ্ছি আপাতত। সবার নাম টাম লেখাও তো নেই, কিছু করারও নেই, ভালোবেসে দিয়েছে, অনেকে নাম দিতেও পছন্দ করে না। যাই হোক, আমি অভিভূত হয়েছি এত সুন্দর উপহার পেয়ে। আর এগুলো আমি আর খুলতে পারলাম না, পরে খুলবো। শেষ করবো আরেকটি সুন্দর উপহার দিয়ে, যেটি দেখাবো আমি। এই একটি দেয়াল ঘড়ি পেয়েছি আমি, তারা দিয়েছে তাদেরও নাম লেখা নেই আপাতত। সুন্দর একটি দেয়াল ঘড়ি, দেখো ভালো লাগছে না? হ্যাঁ, ভালোই লাগছে। সুন্দর একটি দেয়াল ঘড়ি। ঠিক আছে, যাদের গিফট খুলতে পারলাম না তারা কিছু মনে করবেন না বা করো না। পরে আমি এগুলো খুলবো এবং দেখবো, প্রত্যেকটা গিফট যত্ন সহকারে আমি ব্যবহার করব। কারোর দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। অনেক গিফট, এত গিফট আমি আশা করিনি। যাই হোক, ভালোবাসার দান আমি মাথায় তুলে রাখবো, যত্ন সহকারে এগুলো আমি ব্যবহার করবো। কিছু স্টিল ফটো দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা শুধুমাত্র ব্লগ নয়, এটা আমাদের জীবনের স্মৃতিও বটে। তো সব মিলিয়ে পুরো ভিডিও করে রাখলাম আমাদের স্মৃতির উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টিল দেন, টাটা।